টাকা দিলেই মেলে মেডিকেল সার্টিফিকেট। দালালরা মাছির মতো ভনভনিয়ে রোগীর আশেপাশে ঘোরে। মাথার উপরে ছাদ, সেখান থেকে মাঝে মধ্যে ইট, বালির, সিমেন্ট সুরকি খসে খসে পড়ে রোগীর ওপরে। ডাক্তার সাহেবরাও আসেন অনিয়মিত। বলছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ওরফে মিডফোর্ড হাসপাতালের কথা। চুলচেরা অনুসন্ধানে টিম আন্ডার কভার আজকে অনুসন্ধানী আলো ফেলবে মিডফোর্ড হাসপাতালে। 29 এপ্রিল শনিবার বেলা 1:15টার কাছাকাছি। লোকেশন মিডফোর্ড হাসপাতালের জরুরি বিভাগ। উপচে পড়া ভিড় যেন মাছের বাজার, কিন্তু টিকিট কাউন্টার লোকশূন্য। 4টির মধ্যে 2টিতে লোক নেই। হাসপাতালে ঢোকার দৃশ্যটি মোটেও ইতিবাচক ধারণা দিল না। নেতিবাচক ধারণা নিয়েই চোখে পড়ে জরুরি বিভাগে ঝুলছে একটি সাইনবোর্ড। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালের ডাক্তারের সাথে দেখা করার সময় প্রতি রবি ও বুধবার বেলা 2টো থেকে 4টা পর্যন্ত। আগেই বলে নিয়েছি আজ শনিবার, তাহলে আজ কেন এ সকল ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের কামরার সামনে? শুধু তাই নয়, দেখুন তারা চিকিৎসকদের কক্ষেই প্রবেশ করছেন। এটুকু হলেও তবু কিছুটা মানা যেত, কিন্তু তারা জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের থামিয়ে তাদের প্রেসক্রিপশনের ছবি তুলছে। নিঃসন্দেহে এটা এই হাসপাতালের অব্যবস্থাপনারই একটি খণ্ডচিত্র। প্রথম দিনের অনুসন্ধানের শেষ দিকে আমাদের অনুসন্ধানকারীদের একটি দল দেখতে চাইল এই হাসপাতালের লাশ ঘর অর্থাৎ মর্গের কী অবস্থা। মর্গের পথের দিকে এগোতেই আমাদের চোখে পড়ে বিশাল এক ডাস্টবিন। এটা হাসপাতালেরই ডাস্টবিন। এই ডাস্টবিন যেখানে, তার পাশেই রয়েছে হাসপাতালটির পেছনের দিকে বের হবার রাস্তা, যে রাস্তা প্রতিদিন ব্যবহার করে হাসপাতালে আগত বহু রোগী ও তাদের স্বজনরা। এখন প্রশ্ন হলো, হাসপাতালের মতো এমন স্পর্শকাতর জায়গায় এরকম একটি খোলা ডাস্টবিন কতটা যুক্তিসঙ্গত তা এই হাসপাতালের কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। আবার মর্গ প্রসঙ্গে আসা যাক। ডাস্টবিনের উটকো গন্ধকে পাশ কাটিয়ে আমাদের অনুসন্ধানকারীরা পৌঁছালেন মর্গের সামনে। কিন্তু এ কি, মর্গের গেটে ঝুলছে তালা, অর্থাৎ মর্গে এই মুহূর্তে কোনো লোক নেই। তবে গেটে তালা ঝোলার পাশে ঝুলছে একটি সাইনবোর্ড, যাতে রয়েছে একটি ফোন নাম্বারও। বোঝা গেল প্রয়োজন হলেই বোধহয় এখানে কর্তব্যরত লোকদেরকে দেখা যাবে। আরেকটি প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরছে, তাহলে এই মর্গে তদারকির জন্য সার্বক্ষণিক কি কোনো লোক নেই? এরই মধ্যে অনেক প্রশ্ন জন্ম নিয়েছে, সেগুলোর উত্তর দেব। তবে পাশাপাশি টিম আন্ডার কভার নতুন নতুন প্রশ্নের জন্ম দেবে। যেমন প্রথম প্রশ্ন, মিডফোর্ড হাসপাতালে ডাক্তার সাহেবরা কি নিয়মিত আসেন, রোগী দেখেন? মাঝখানে বেশ কয়েকদিন অনুসন্ধানের বিরতি দিয়ে 4 মে আবার অনুসন্ধানে মিডফোর্ড হাসপাতালে টিম আন্ডার কভার। শুরুতেই কথা বলা একজন ভুক্তভোগী রোগীর সাথে, যিনি প্রায় 2.5 ঘন্টা যাবৎ হাসপাতালে ঘুরছেন ডাক্তার দেখানোর জন্য, কিন্তু কোনো ডাক্তারকেই দেখাতে পাচ্ছেন না। এই ভুক্তভোগী রোগীর সাথে কথা বলতে বলতেই আন্ডারকভারের সদস্যদের সাথে দেখা হয় আরেক রোগী ও তার স্বজনের। তারা এখানে টিকিট কেটে ইসিজি করিয়েছেন, কিন্তু এই ইসিজি করাতে তাদের টিকিট কাটার বাইরে দিতে হয়েছে আরও 100 টাকা, যার কোনো রসিদ হাসপাতালের লোকজন দেয়নি। তাহলে এই টাকা কোন খাতে যাচ্ছে তা শুনুন এই রোগীর মুখেই। টাকা নিচ্ছে কত? এটা 100 টাকা নিচ্ছে। এটা কোনো রিসিপ্ট দেয় না? না, 100 কি লেলো রে? 100 নিবই হয়নি না। টিম আন্ডারকভার এই বিষয়ে আরেকটু নিশ্চিত হতে চাইল। আমাদের অনুসন্ধানকারী চলেছেন ইসিজি যে ভবনে করা হয় সে ভবনের উদ্দেশ্যে। এই ভবনে 3য় তলায় করা হয় ইসিজি। সেখানে এক ব্যক্তির সাথে কথা হয় আমাদের, যার মা হার্টের সমস্যা নিয়ে এই হাসপাতালেই ভর্তি। শুনুন তার মুখে তিনি কি বলেন। এনে ইসিজির জন্য তো শুধু টিকিট কাটতে হবে না, 80 টাকা লাগবে টিকিট। কোনো রিসিপ্ট না, এখানে ইসিজি করার পর 80 টাকা হাতে দিতে হবে, ক্যাশ না। বাহ, সত্যি দেখছি কোনো প্রকার রিসিট ছাড়াই এখানে ইসিজি করার পর বাড়তি টাকা দিতে হয়। এবার আবার একটু মর্গ প্রসঙ্গে আসি। প্রথম দিন এসে মর্গে তালা ঝুলছে দেখতে পাই আমরা, কিন্তু এবার আর তা হয়নি। মর্গে এক ব্যক্তি তার আত্মীয়ের লাশ নিতে এসেছেন। কথা হয় তার সাথে, জানা গেল তার আত্মীয়ের লাশের গোসল সহ যাবতীয় কাজ করতে প্রায় 7,000 টাকা খরচ করতে হয়েছে। কিন্তু এত টাকা কেন লাগলো? কত টাকা লাগতেছে? ও বহুত খরচ করতে হয়, হিসাব করলে এখন আর মাথা ধরে না ভাই। কালকে আইসি আর এ পর্যন্ত আছি আমি ভাই, মানে কষ্ট পাইলে কিছু করার নেই। গোসল করায় প্রায় 7,000 টাকার মতো খরচ হয়েছে। গোসল করায় দাফন দিয়ে সমস্ত কিছু কেনাকাটা তাদের, আমরা তখন টাকা দিই ভাই।
ওই আইন বিধানে যেটা আছে ওইটা চলে না, খালি খালি ওই দরকার নেই। দেখা গেল নার্সিং স্টেশনে কোনো সেবিকাই নেই। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করেও কারো দেখা মিলল না। ডাক্তার নেই, তাই হাসপাতালের জরুরি বিভাগ থেকে রোগীরা ফেরত চলে যাচ্ছেন। তারপর আলট্রাসাউন্ড ভর্তি রোগী করায়, কিন্তু হেরা ভাই কি না এই রোগী কালকে সকালবেলা আসো ভর্তি রোগী দিয়ে কোনটা করাইতে পারবো, তারা করে না। এখন লেখা আছে ২ ঘন্টা কিন্তু আলট্রাসাউন্ড আর ওখানে বসে রয়েছে করে না। এখন ৪০ কথা বলা যাবে না, সারা যেটা দেখি। তিনি আমাদের এখানকার ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের নানান অব্যবস্থাপনার তথ্য দেন। তার কথাতেই ফুটে ওঠে রোগীদের এই হাসপাতাল সম্পর্কে নানান অসন্তোষের বিষয়গুলো। ভর্তি হয়েছি প্রথমে ২০ দিন তো এমনি কাটাইতেছি, ২০ দিন পর আস্তে ধীরে রিপোর্ট দেয়, একদিন রিপোর্ট দেয় করলাম, ২ দিন পরে থেকে আবার ২ দিন পরে দেয়, আবার ২ দিন পরে দেয়। একটা সমস্যা হলেও সময় লাগে আর কি, ডেট করবো, কারণ অনেক সিরিয়াল থাকে। হ্যাঁ ডায়াবেটিস যেটা বলে ব্যবসায়ী হয় না, এখানে হয় কিন্তু জানো ওরা ওরা বলছে যে ধানমন্ডি লাগে, কোন ধানমন্ডি কোথায়? আনোয়ার মেডিকেল ধানমন্ডি যে আপনার ৩ পপুলারের সাথে যে। অনেক প্রশ্নের উত্তর নিশ্চয়ই মিলেছে, আবার অনেক নতুন নতুন প্রশ্নেরও জন্ম হয়েছে। যেমন অ্যাম্বুলেন্স সিন্ডিকেটরা কি হাসপাতাল কর্তৃপক্ষের চেয়েও শক্তিশালী? ভুয়া সার্টিফিকেট কারা বেচে, তাদের দাম কত? এসব প্রশ্নের উত্তর দেব, তবে বিরতির ক্ষণিক বিরহ শেষে। বিরহ শেষ, এবার উত্তর দেবার পালা। প্রথমেই জানাবো অ্যাম্বুলেন্স সিন্ডিকেট আর আনসারদের প্রসঙ্গ। দেখাবো সেখানে কিভাবে হালুয়া রুটের ভাগাভাগি হয়। দুপক্ষের মধ্যে বাকযুদ্ধ চলছে। তারা দুজনই অ্যাম্বুলেন্স চালক। ঝগড়ার কারণ একজনের রোগী আরেকজন নিয়ে গেছে। রোগী নিয়েছে তো কি এমন ক্ষতি হয়েছে, ক্ষতি কেন হয়েছে, কত হয়েছে, সেটা জানতেই সিন্ডিকেটের মধ্যে ঢুকে পড়া। প্রস্তাব কি অ্যাম্বুলেন্স চালান? সিরাজগঞ্জ বাগাবাড়ি কত নেবেন ভাড়া? একটু পরে আমরা ব্যবসায়ী হবার ইচ্ছা পোষণ করি, তখন করণীয় সম্পর্কে জানা যায়। সব স্টাফের গাড়ি, যদি কারোর আন্ডারে কোনো স্টাফের আন্ডারে। ঢাকা মেডিকেল কিন্তু আমার একটা গাড়ি চলে। এই আমরা যে বায়া না, হ্যাঁ বায়া আমগো এখানে চলবো না, বায়া আমগো এখানে কেউ দেখতে পারবো না। অনুসন্ধানের ধারাবাহিকতায় টিম আন্ডারকভার এবার দেখাবে মিটফোর্ড হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা ভুয়া সার্টিফিকেট ব্যবসায়ীদের। নগদ টাকায় আপনি সেই সার্টিফিকেট কিনে খুব সহজেই বদলে ফেলতে পারেন মৃতের নাম, পরিচয়, এমনকি মৃত্যুর কারণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ভয়াবহ তথ্য। চলুন দেখি কারা সে ব্যবসা করছে আর কিভাবে বা করছে। ছবিতে যে কাগজটি দেখছেন তার নাম মেডিকেল সার্টিফিকেট। অত্যন্ত জরুরি একটি সরকারি কাগজ। সেটি একই সাথে প্রমাণপত্র, যেটা মহামান্য আদালত পর্যন্ত গ্রহণ করে। কিন্তু এটি আসল নয়, ভুয়া। আসলের মতো কাজের ভুয়া সার্টিফিকেট কিভাবে আমাদের হাতে আসলো? যিনি এই সার্টিফিকেট বিক্রি করছেন তার নাম মন্টু। কিভাবে পেলাম তার সন্ধান? আমাদের অনুসন্ধানকারী তার একটি ভুয়া সার্টিফিকেট লাগবে বলে হাসপাতালের এক মহিলা কর্মচারীর সাথে কথা বলে। তিনি দিলেন এই নেতার ঠিকানা। এখন একটা সার্টিফিকেট লাগবে, ওর জন্য মামলা করা হবে। তারপরে মন্টু ওখানে করে, হ্যাঁ মন্টু ওখানে করে লাল বিল্ডিং ওখানে গেলে আপনাকে মন্টু কোন জায়গায় থাকে। মন্টু মিয়ার খোঁজে লাল বিল্ডিং এর সামনে আমরা। যোগাযোগ হলো মুঠোফোনে। আসসালামু আলাইকুম মন্টু ভাই। ভাই আপনি আমার দেখলে চিনবেন, আমি অনেক আগে একবার আপনার কাছে আছি, আমি লাল বিল্ডিং এর সামনে আছি, তো আসবেন। হাসপাতালের পরমাণু ভবনের সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তিনি আসলেন। খেয়াল করতে পারেন না, 2-3 বছর আগের কথা, মানে একটা সার্টিফিকেট লাগবে। তার সাথে কথা হলো আমাদের কাঙ্ক্ষিত ভুয়া মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে। তিনি আমাদের নিয়ে গেলেন তার 4র্থ শ্রেণীর কর্মচারীদের অফিস কক্ষে। সেখানে তার সাথে আরও বিস্তারিত কথা হয়। কোথায় আছে? মানে একটা কাজ করে দিতে হবে, আজকে রাতে দিতে হবে, রাতে 9টা বাজে। মন্টু তার
তার এক চেলা দিয়ে আমাদের আবার পাঠালেন হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে টিকিট কেটে আমাদের অনুসন্ধানকারী গেলেন কর্তব্যরত চিকিৎসকের কাছে। মজার বিষয় দেখুন, হাসপাতালের ভেতরে অপেক্ষমান ওষুধ কোম্পানি বিক্রয়ের প্রতিনিধিরা আমাদের কাছ থেকেও ডাক্তারদের দেওয়া প্রেসক্রিপশনের ছবি তুলে নিতে ব্যস্ত হয়ে যাচ্ছেন, যদিও সেদিন রবি কিংবা বুধবার নয়। এরপর গন্তব্য আবার সেই মন্টু সাহেবের অফিস। সেখানে হলো সার্টিফিকেট বিক্রির দরদাম। প্রথমে তিনি ৯,০০০ টাকা দাবি করেন। আমরা ৩,০০০ টাকা বললেও তাতে তিনি রাজি হননি। পরে তাকে ফোন করে ৩,০০০ টাকার সার্টিফিকেট দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি সর্বশেষ ৪,০০০ টাকায় রাজি হন। ৩,০০০ করে দেন ভাই, একটু লস লাভ যা হইব হইব। মানে ৪,০০০? আচ্ছা ঠিক আছে, আমি হ্যালো কথা কইয়া যদি হয় আমি টাকা লিয়ে আইতাছি। সেদিন বিকেলেই তাকে আমরা ২,০০০ টাকা অগ্রিম প্রদান করে আসি। পরের দিন মন্টু তার চেলাকে দিয়ে আমাদের পাঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গিয়ে অপেক্ষার প্রহর গোনা। বেশ কিছুক্ষণ পর মন্টু মিয়া সেই চেলা আমাদের অনুসন্ধানকারীকে সেই কাঙ্ক্ষিত ভুয়া মেডিকেল সার্টিফিকেটটি দেন। গোপন ক্যামেরাকে অনেক ক্লান্ত করেছি, এবার তাদের ছুটি দেবার পালা। অনুসন্ধানে উঠে আসা বাস্তবতা এবং হাসপাতাল সম্পর্কে, রোগীদের মূল্যায়ন সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে এবার সেটা জানাতে অনুসন্ধানকারী থেকে গণমাধ্যম কর্মীর বেশ। এটি হাসপাতালের ৩ নম্বর ভবন, যেখানে ইট বালু রোগীদের খাবারের উপরে পড়ছে, ছাদ ফাটা স্যাঁতস্যাঁতে। এই ছবি দেখে প্রশ্ন ওঠে, হাসপাতাল কি নিজেই অসুস্থ? এই যে বিল্ডিং ভাঙ্গা ভাঙ্গা পড়তে আছে, এদিনের কোনো খবর নাই না। এই যে বালু, ওই দেখেন স্যার, বালু মশা মাছি আয়া এদিনে আয়া সব পরে। এদিনের ভিতরে ওই যে মশা ইয়ে যায়, আবর্জনা পরে, এরপর এটি থুপ থুপ হইয়া চোখ বাড়িয়া পরে। আমি বলছি যদি আপনারা বাহির থেকে ওষুধ কিনে আনা লাগে তাহলে আমার বলেন, আমি বাহির থেকে ওষুধ কিনে আনবো। একজনে বলে ওখানে যান, আর একজনে বলে ওখানে যান, আপনি আপনার সিটে যান। আমি তো চিকিৎসার জন্য আসছি, তাই না? শুধু রোগীরাই নয়, চিকিৎসকরাও এই ঝুঁকির কথা জানালেন। এখানে তো সমস্যা আসলে শেষ না, এটা তো অনেক আগের বিল্ডিং। আসলে প্রতিনিয়তই তো আমরা বিপদের সম্মুখীন হচ্ছে। রাস্তা যখনই চলে যাচ্ছি তখনই বিপদের সম্মুখীন হচ্ছে। আমাদের ওই দিন এক ডাক্তার এখানে শুয়েছিল, উপর থেকে এটা ভেঙে পড়ছে, অল্পের জন্য সে বেঁচে গেছে আর কি। না, রুগীরা তো অবশ্যই হবে, কারণ ওদের এক রুগীর বেডের উপরও ভেঙে পড়ছিল। রুগীটাও অনেক খারাপ রুগী ছিল, অল্পের জন্য সে বেঁচে গেছে। এছাড়া হাসপাতালের বিভিন্ন অবকাঠামোর অবস্থাও একই রকম। বৈদ্যুতিক পাখা আছে, তবে সেগুলো চলে না। এখানে 5টা ফ্যান, 2টা ফ্যান চলে, 3টা ফ্যান বন্ধ। রোদ রইলে আমরা গই দিয়া রোডে যাই গিয়া। আমি একটা সময় আমার রুগীদের ভর্তি করছি, বাইরে ফালায় রাখছে, বলতেছে এগুলা ঠিক করবে, যারা ঠিক করার ওরা ঠিক করবে। এই পর্যন্ত ফ্যান নাই, এরপরে এই যে ওষুধের লেগে দৌড়তেছি। টয়লেট অপরিষ্কার, পানি নেই। রোগীদের সাথে কথা বলে জানা যায় তাদের আরো সমস্যার কথা। এই হাসপাতালে টয়লেটের সমস্যা, ফ্যানের সমস্যা, এই বিল্ডিং এর সমস্যা। বিল্ডিং এতে ময়লা পড়ে, পুরে ময়লা, ওই ময়লা ভাতা পড়ে, এই যে ফ্লোর ঝাড়ু দেওয়া হয় না। সাংবাদিক বেশে কথা বলা অ্যাম্বুলেন্স চালকদের সাথে তারা জানায়, মিটফোর্ড হাসপাতালে আছে সরকারি 2টি গাড়ি, আর বাকি সব গাড়ি বহিরাগতদের। সুলমুল্লা মেডিকেলে 2টা গাড়ি যাওয়ার পর ওরা রুগী নিয়ে ঢাকা সিটিতে যায়। আমরা তো গ্রামে মফস্বল টেকনাফ থেকে তুলে বন্ধু যাই। ওরা খালি মেডিকেল টু মেডিকেল সার্ভিস, 300 টাকা ভাড়া। না, লাশ পরিবহনে না, বহন করার জন্য সরকারি অ্যাম্বুলেন্স নাই। না, এটা আমরা প্রাইভেট সেক্টর আছে। আমাদের টোটাল এখানে 13টা গাড়ি আছে। 13টা সরকারি অ্যাম্বুলেন্স আছে, 2টা। সার্জেনের ডিস্টার্ব, এই কালো পেপার নিয়ে ডিস্টার্ব করতেছে, বাম্পার, আর রাস্তায় তো হয়রানি আছে, এই মামলা। যখন একটা রুগী মারা যায় তখন লোক উঠবে 8 থেকে 10 জন, ওনারা বলেন না, রোগ নিবার 4 জন। এখন যদি লাশের লোক যদি গাড়িতে উঠে, কীভাবে নামাই দিতে পারি? ওনাদের কি নামাই দিতে পারি? এবার চলুন মর্গে যাই। দেখা গেল একজন মহিলা বসা, তিনি এখানে নিয়োগ না পাওয়া কর্মচারী। কাজ করি, ঝাড়ু মারু দেই, পয় পরিষ্কার করি। ওই তো 27টা বছর, বেতন না। এই তো লোক জনাইলে আপাতত কিছু চাইলে চুলে দেয়, পুলিশ চাইলে 2-1 পয়সা পাই। লাশ বহন করতেছেন কত বছর? লাশ বহন করি 35 বছর ধরে। ওই কাটাছেড়ের মধ্যে সাহায্য থাকেন? হ্যাঁ।
তবে মর্গের ঠিক পাশেই থাকা বিশাল ডাস্টবিন মরার ওপরে খাঁড়ার ঘায়ের মতো। নাক না চেপে সেখান থেকে পার হওয়া অসম্ভব। এই ময়লার কারণে অনেক গন্ধ, এই গন্ধটা ভাই ভিতরে গেলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য ভাই নাক বন্ধ করে দৌড় মারি এদিক দিয়ে। হাসপাতালের একটু ভিতরে গিয়ে দেখা যায় মেঝেতে শুয়ে আছে রোগী। তাদের বিছানাপত্রগুলো পায়ে মারাচ্ছেন ডাক্তাররা, কারণ আসা যাওয়ার রাস্তা একটাই। অনুসন্ধানে আরও উঠে আসে দালাল সিন্ডিকেটের কর্মকাণ্ড। বেশ কিছু সংখ্যক মহিলা এবং পুরুষ রয়েছে দালাল সিন্ডিকেটে, যারা হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে রোগীদের প্রাইভেট হাসপাতালে কম খরচে চিকিৎসা সেবা পাইয়ে দেওয়ার কথা বলে এক ধরনের প্রতারণা করে আসছে। গণমাধ্যম কর্মী দেখে তাদের পিলে চমকে যায়, শুরু হয় দৌড়ঝাঁপ। আপা কি আপা আমরা কথা বলি, নাম রাখেন না কেন? আমরা এখানে নাম পাইলাম, আমরা রোগী আমরা দেখেন। দালাল পাশ কাটানোর চেষ্টা করলেও তার সামনে ভুক্তভোগী রোগীরা গড়গড় করে সবকিছু বলে দেন। বলছেন প্রাইভেটে 100 টাকা ভিজিটে আপনি দেখাই দিবেন। আমি 15 দিন আগে আসছি, তখন আপনি আজ আমার পা দেখে বলছেন, আজকেও আপনি বলছেন আমি আমার শাশুড়িকে নিয়ে আসছি। আপনি যে বললেন যে আপনি হ্যাঁ আমি ডাক্তার দেই, কিন্তু এই যে এখানে তো একদম আচ্ছা সে বল, আমি তো তারে বলি না, আমার তো খেয়াল আসে না, আমি তারে বলছি না না আমি বলি না। প্রাইভেটে নিয়ে যেতে চান আমাদেরকে। অভিযোগ সংক্রামক, একজনের সাথে আরো অনেকজন যোগ দেন এখানে। ইমার্জেন্সিতে আমি যাব, তখন 2 মহিলা আসে, আমার কাগজ নিয়ে গেল, এদিক টানে বলে এদিক আসেন, এদিক টানে বলে এদিক আসেন। আমি আমার রুগী নিয়ে হয়রান, আর এগো টানাটানি, আমি আরও হয়রান গেছি। কিন্তু সমস্যা একটাই, দালালের চক্কর টানাটানি। রুগী নিয়ে যদি কেউ আসে, যদি এভাবে টানাটানি করে, তাহলে যে ভালো লোক সেও রুগী হয়ে যাবে। এই দালাল ঠেকাতেই রাখা হয়েছে আনসার বাহিনীকে, কিন্তু তারা ঠেকানোর বদলে মিলেমিশে আছে কেন? উত্তরে অনেক অজুহাত। আমি যথেষ্ট মনে করি না, বিধায় আমার নিরাপত্তার বিঘ্ন করতেছে। যে এখানে দালাল আসে, কয় সাইড খোলা, আমি এখান থেকে নারায়ণ দিই, আরেক জায়গায় চলে যায়, আরেক গেট দিয়ে চলে আসে, আবার আরেক গেটে দৌড়ে যায়, আরেক গেট দিয়ে চলে আসে। বিধায় আমার জনবল যদি থাকতো প্রত্যেক গেটে গেটে, তারপর ওয়ার্ডের যদি গেটে থাকতো, তাহলে এ ধরনের ঘটনা হয়তো বা ঘটতো না। দালালদের বিরুদ্ধে আমি তো অস্বীকার করি না যে দালালদের বিরুদ্ধে, কিন্তু আমার এখানে প্রায় 3 থেকে 4 হাজার লোক দৈনিক চিকিৎসা দেয়। মাত্র আউটডোরে 2 জন আনসার, মাত্র 2 জন আনসার কাজ করে। তারা সিরিয়াল দেয়, মাইকিং করে, আবার ভিতরে যায় সিরিয়াল দেয়, আবার দোতলায় সিরিয়াল আছে সেখানে যায়। বিদায় 2 জন আনসার দিয়া আমার এইটা নির্মূল করা সম্ভব না। অভিযোগের পাহাড় জমেছে, উত্তর প্রয়োজন, তাই পরিচালকের রুমের পথে হাঁটা। তার অফিসের সামনে গিয়ে দেখা যায় এক রোগী সরকারি ওষুধ না পেয়ে দাঁড়িয়ে আছে। সাংবাদিক দেখে পরিচালকের পিএস রোগীর হাত থেকে কাগজপত্র নিয়ে চলে যান। কিন্তু সরকারি ওষুধ দেয় কিনা? হ্যাঁ খাতা তো দিছে সিস্টার রেখে জানো না, জানতে কি কয়, কিন্তু পান নাই। হাসপাতাল থেকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই। এই দৃশ্য দেখে পরিচালকের কক্ষে ঢোকা। আমাদের খুব একটা পরিশ্রম করতে হলো না, প্রশ্ন করতে হলো না, তিনি নিজেই সব গড়গড় করে বলতে থাকলেন। আমরা এই সলিমুল্লাহ মেডিকেলে রুগী অসম্ভব ভিড়, 250 প্রতিদিন প্রায় 2500 রুগী আউটডোরে আমরা চিকিৎসা দেই। এখানে স্বল্প সংখ্যক, এখানে আপনি কর্মচারীর ঘাটতি আছে, এমএলএসএসের ঘাটতি, আউটডোরে ডাক্তার সংকট। বাট এখনও আউটডোর বিল্ডিংয়ে গেলে আপনি দেখতে পারবেন যে আউটডোরে রুগীরা দাঁড়ায় আছে, এবং এইখানে আউটডোরের অনেক বাইরে যে সমস্ত ক্লিনিক আছে, এদের লোকজন ঘোরাফেরা করে। হ্যাঁ, তো এরা অনেক সময়ে ওই যে রুগী যারা লাইনে দাঁড়ায় আছে অপেক্ষা করতেছে, ওদেরকে টোপ দেয় যে এখানে চিকিৎসা দেরি হবে, কোথায় আসেন, বাইরে নিয়ে যাই, ভালো চিকিৎসা পাবেন। ওই লাইন থেকে অনেক রুগী বাইরে নিয়ে যায়, বাইরে যায়, এটা মিথ্যা কথা কিছু না। কারণ বাইরেই আমাদের এখানে অনেক বেসরকারি হাসপাতাল আছে, প্রাইভেট হাসপাতাল আছে, ক্লিনিক আছে, এদেরও ব্যবসা বাণিজ্য করতে হয়। সুতরাং আমার এই যে যারা আসে এখানে রুগী, অনেক রুগীকে এরা নিয়ে যায়। অনেক ছেলেপেলে থাকে তারা ধান্দা পাচ্ছে, কারণ কেউ তো আর বুকে পোস্টার লাগায় ঘোরে না যে আমি দালাল, আমাকে ধরো। কেউ বলছে সব আমরা রুগী, কেউ বলে অ্যাটেন্ডেন্ট, কেউ বলে রুগী ভর্তি আছে, এরকম। সৃষ্টিকর্তা আর পিতামাতার পরে মানুষ মনে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করে ডাক্তার সাহেবদেরকে। আর সেই মহান পেশাচর্চা করার জায়গা হলো হাসপাতাল। আর সেই হাসপাতাল যদি নিজেই অসুস্থ হয়, তাহলে সেখান থেকে মানুষ কি সেবা পাবে? এই প্রশ্ন আমাদের নয়, লাখো হাজারো কোটি ভুক্তভোগী রোগীদের। কি উত্তর আছে কর্তৃপক্ষের কাছে? জানার চেষ্টা করব টিম আন্ডারকভার লাইভ।
আমাদের উড়াধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।